এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে গোলক সামনের রাস্তাটা দিয়ে ছুটতে শুরু করলো। কিন্তু ও ছুটছে ঠিকই, কিন্তু যেখানে দাঁড়িয়েছিল সেইখানেই তো দাঁড়িয়ে আছে। ওর পা দুটো পাথরের মতো ভারী হয়ে আছে। অনেক চেষ্টা করেও ওই জায়গার থেকে ও পা দুটোকে সরাতে পারল না। এক সময় ও বুঝতে পারল এ বাড়ির ত্রিসীমানা ছেড়ে যাওয়া ওর পক্ষে আর সম্ভব না। শেষমেশ ক্লান্ত শ্রান্ত হয়ে ও মাটিতেই বসে পড়ল। তারপর দাওয়ার দিকে চোখ পড়তেই দেখল বৃদ্ধটি ওর দিকেই তাকিয়ে আছে আর বসে বসে মুচকি মুচকি হাসছে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার গল্পের আসরে সবাইকে স্বাগত। সকলের কুশল কামনা করে আজকের গল্প শুরু করছি। সত্যি ভূতের গল্পে আজ ষষ্ঠদশ পর্ব। আজ আমি আপনাদের শোনাব প্রখ্যাত সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা গল্প রাতের অতিথি। গল্পটি সকলে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে এরকমই আরো ভালো ভালো গল্প আপনাদের সামনে পাঠ করার। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের ভালোবাসা আর সহযোগিতা আমার একান্ত কাম্য। যে সকল শ্রোতা বন্ধু ইতিমধ্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমার সহযোগিতা করছেন, তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। আর আমার নতুন শ্রোতা বন্ধুদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সহযোগিতা করুন, আমার পাশে থাকুন। শুরু করছি আজকের গল্প। সেকালে যখন ট্রেন ছিল না, বাস ছিল না, তখন লোকে প্রাণের মায়া ত্যাগ করেই দলবদ্ধ হয়ে পায়ে হেঁটে দূর দেশে যাত্রা করত। পথে চোর ডাকাতের নির্যাতনও ভোগ করত অনেকে, কেউ কেউ প্রাণও হারাতো। তাই লোকে যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করেই পথ চলত। এই রকমই একটি দল চলেছে তীর্থযাত্রায়। উদ্দেশ্য কাশীতে বিশ্বনাথ দর্শন করে মথুরা হয়ে বৃন্দাবন যাবে। এই দলটিতে গোলক নামে এক তরুণ ছিল। তার বাড়ি ছিল বর্ধমান জেলার মেমারি গ্রামে। সে অবশ্য সেখানে যাবে না, তার গন্তব্যস্থল হলো গয়া। গয়া গিয়ে গদাধরের পাদপদ্মে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করে ফিরে আসবে সে। এই দলের সঙ্গে যেতে যেতে গোলক হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। সঙ্গের লোকেরা ওকে অসুস্থ অবস্থাতেই ফেলে রেখে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, আমরা পাশের গ্রামে তোমার জন্য কাল পর্যন্ত অপেক্ষা করব। আশা করি এর মধ্যে তুমি আমাদের ধরে ফেলবে। গোলক আচ্ছা বলে একটি গাছের গুড়িতে ঠেস দিয়ে শুয়ে পড়ল। ওর অসুস্থতার কারণ অবশ্য অন্য কিছুই নয়, শুধু পথশ্রমে এবং রোদে ঘুরে ভীষণ গা মাথা ঘুরছিল, চোখে মুখে জাল পড়ে আসছিল। দলটির সঙ্গে পায়ে হেঁটে এগোনোর মতো সমস্ত শক্তি হারিয়ে ফেলেছিল সে। যাই হোক, ক্লান্ত অবসন্ন দেহে গাছতলায় শুয়ে পড়তেই গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল গোলক। ঘুম যখন ভাঙল তখন শরীরও সুস্থ হয়েছে। গোলক চোখ মেলে দেখল চারদিকে শুধু বন জঙ্গল আর ঘন অন্ধকার। এই অন্ধকারেতে তো সারাটা রাত গাছতলায় পড়ে থাকা যায় না। তাই একটু নিরাপদ আশ্রয়ের জন্য এগোলো সে। খানিক যাবার পর এক জায়গায় একটু আলো দেখতে পেয়ে আশান্বিত হলো। আলো লক্ষ্য করে এগিয়ে গিয়ে সে দেখল এক বর্ধিষ্ণু চাষি পরিবারের বাড়ি সেটা। বাড়ির সামনে মাটির দাওয়ায় বসে এক বৃদ্ধ তামাক সেবন করছিলেন। গোলক গিয়ে বিনীতভাবে তাকে বলল,
মহাশয়ের কাছে আমার একটি নিবেদন আছে, রাখতে পারি কি? বৃদ্ধ ভদ্রলোক হুঁকো থেকে মুখ তুলে বললেন, কে আপনি? আমি একজন পথিক, দলছুট হয়ে একা পড়ে গেছি। আপনি আমাকে এক রাতের জন্য আপনার বাড়িতে আশ্রয়ের ব্যবস্থা করে দিতে পারেন? বৃদ্ধ দাওয়া থেকে নেমে এসে গোলকের মুখের দিকে তাকিয়ে বললেন, নিশ্চয়ই পারি, কিন্তু মহাশয়ের পরিচয়? গোলক তখন বলল, দেখুন, আপনি আমার বাবার বয়সী লোক। এখন থেকে আপনি আমাকে আপনি আজ্ঞে করবেন না। আমার পরিচয় আমি আপনাকে দিচ্ছি। আমার নাম গোলক বিহারী ভট্টাচার্য, বাড়ি মেমারি। যাচ্ছি গয়া ধামে আমার বাবা এবং অন্যদের পিণ্ডদান করতে। আজকের রাতটুকু শুধু আপনার বাড়িতে আমি থাকতে চাই। বৃদ্ধ খুবই খুশি হলেন গোলকের কথায়। বললেন, নিশ্চয়ই ভায়া, অমন একটি সৎকর্মে যাচ্ছ যখন, তখন আমার এখানে আহার আশ্রয় কিছুরই অভাব হবে না। আজ রাত্রে এখানে থেকে কাল ভোর ভোর রওনা দিও। গয়া এখান থেকে খুব বেশি দূর নয়। গয়া যাওয়ার সোজা পথটা কাল ভোরে আমি দেখিয়ে দেব। এটা সীমান্তের গ্রাম, বিহার বাংলা বর্ডার। এই বলে বৃদ্ধ গোলককে পরম সমাদরে ভেতর বাড়িতে নিয়ে গেলেন। বেশ অবস্থা সম্পন্ন চাষি পরিবার। ঘর গেরস্তালি জমজম করছে। মেয়েরা রান্নাঘরে রান্না করছে, ছেলেরা দাওয়ায় বসে সুর করে পদ্য পড়ছে। বৃদ্ধ গোলককে নিজের শোয়ার ঘরে নিয়ে গিয়ে বসালেন। তারপর শুরু করলেন নানা রকমের গালগল্প। এ দেশে নীলকর সাহেবরা কিরকম অত্যাচার করছে, ইংরেজদের এ দেশ থেকে কেন তাড়ানো হবে না, এই সব আলোচনা করতে লাগলেন। এরই ফাঁকে এক সময় বললেন, আমি অনেক দিন ধরে ঠিক তোমারই মতো একজনের প্রতীক্ষা করছিলাম, যে গয়ায় পিণ্ডি দিতে যাবে। গয়ায় যাওয়া কি চারটিখানি কথা? কত বন জঙ্গল নদী নালা পার হয়ে আসতে হবে, পাহাড় পর্বত ডিঙোতে হবে। তা ভায়া, আমার একটা উপকার করবে তুমি? বলুন, কি উপকার? যদি আমার সাধ্যের মধ্যে হয় তাহলে নিশ্চয়ই করব। তোমার সাধ্যের মধ্যেই হবে, তুমি তো গয়ায় যাচ্ছ। তা বলছিলাম কি, আমি তোমায় কয়েকটা নাম দেব, সেই নামে নামে তুমি একটি করে পিণ্ডি দিয়ে আসবে। এটা যদি তুমি করতে পারো তাহলে তোমার কাছে সত্যিই আমি কৃতজ্ঞ থাকব। গোলক বললে, এ আর এমন কি কথা, নিশ্চয়ই দেব। আমি যে শুধু আমার বংশের লোকজনদের জন্যই পিণ্ডদান করতে যাচ্ছি তা তো নয়, আমার চেনা জানা বহু লোকের নাম গোত্র লিখে নিয়ে যাচ্ছি। এক এক করে সবাইকেই পিণ্ড দেব। তোমার ভালো হোক বাবা, তবে তুমি কিন্তু আমার অনুরোধটাও রক্ষা করবার চেষ্টা করো, কেমন? এ কথা আপনাকে আর দ্বিতীয়বার বলতে হবে না। আপনি এখনই একটা কাগজে কার কার নামে পিণ্ডদান হবে তা লিখে দিন। বৃদ্ধ তো আনন্দে আতিশয্যে ঘর থেকে বেরিয়ে গিয়ে জোর গলায় বলতে লাগলেন, শোনো শোনো, তোমাদের সবাইকে বলছি, আমাদের বাড়িতে আজ যিনি অতিথি হয়ে এসেছেন তার যেন কোনো রকম অসুবিধে না হয়। এখানে খুব ভালো করে এর পরিচর্যা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। ইনি গয়ায় যাচ্ছেন পিণ্ডি দিতে। আমাকে কথা দিয়েছেন, আমি যে যে নাম লিখে দেব উনি সেই সেই নামেও একটি করে পিণ্ডি দিয়ে আসবেন। তাই নাকি? হ্যাঁ। বলার সঙ্গে সঙ্গে বাড়ি শুদ্ধ লোক সবাই দরজার কাছে এসে হুমড়ি খেয়ে গোলককে দেখতে লাগলো। এতগুলো মানুষের জোড়া জোড়া চোখের সামনে খুবই অস্বস্তি হতে লাগলো গোলকে। বৃদ্ধ সেটা বুঝতে পেরে ধমক ধমক দিয়ে তাড়ালেন সবাইকে। বললেন, এ কি অসভ্যতা করছো তোমরা? উনি তো কথা দিয়েছেন আমাকে, অমন হুমড়ি খেয়ে পড়বার কি আছে?
যাও, যে যার কাজে যাও। এই বলে সবাইকে হটিয়ে আবার খোশ গল্পে মেতে উঠলেন দুজনে। গোলক বললে, কই নামগুলো লিখে দিলেন না তো? নামগুলো লিখে দিন। দেব ভায়া, দেব বলেই তো কতদিন ধরে হা পিত্তেশ করে বসে আছি। আগে খাওয়া দাওয়া হোক, তারপর মাথা ঠান্ডা করে সবকিছু করা যাবে। এমন সময় এক গলা ঘোমটা দিয়ে সম্ভবত বৃদ্ধের পুত্রবধূ দোরগোড়া এসে বলল, ওনার ঠাই হয়ে গেছে বাবা, আসতে বলুন। বৃদ্ধ বললেন, হয়েছে? কোথায় দিলে? দালানে? হ্যাঁ। বৃদ্ধ গোলককে দালানে এনে বসালেন। সত্যিকারের ভদ্র পরিবার হলে যা হয়, সকলের সে কি সুমধুর আতিথেয়তা! ভাত, ডাল, মাছ ভাজা, মাছের কালিয়া, কোনো কিছুই বাদ নেই। এরপর একজন বড় এক বগি থালায় মস্ত একটি মাছের মুড়ো এনে পাতের কাছে রাখল। মুড়োর বহর দেখে গোলকের চোখ কপালে উঠে গেল। বৃদ্ধ বললেন, এ আমার পুকুরের মাছ ভায়া, আমার বড় ছেলে ধরেছে। গোলক বললে, কিন্তু এত সব আয়োজন আমি খেতে পারবো কেন? খুব পারবে, বেশ ভালো করে পেট ভরে খাও। কবে বাড়ি থেকে বেরিয়েছো, কবে পৌঁছবে তার কি ঠিক? গোলক মাথা হেট করে খেয়ে যেতে লাগলো। বৃদ্ধ সেই অবসরে কাগজ কলম নিয়ে বসলেন। অনেক ভেবেচিন্তে একটা নামের তালিকাও তৈরি করে ফেললেন। তারপর খাওয়া দাওয়ার পর গোলক যখন বিছানায় শুতে এলো, বৃদ্ধ তখন তালিকাটি দেখালেন গোলককে। মোট 12 জনের নাম আছে তাতে। এর মধ্যে একটি নাম কৃষ্ণকান্ত ভাদুরী। বৃদ্ধ বললেন, তুমি তো পিণ্ডি দেবে, তবে ভায়া হুঁশ রেখো, এই নামটি যেন কোনো রকমে বাদ না পড়ে, কেমন? গোলক বললে, না না, বাদ পড়বে কেন? কোনো নামই বাদ পড়বে না। কাগজটি যথাস্থানে রেখে গোলক শুয়ে পড়ল। বৃদ্ধ একপাশে শুলেন। মাটির ঘর, খড়ের চাল। সারাদিনের হাঁটার পরিশ্রমে ক্লান্ত গোলক পরিতৃপ্ত আহারের ফলে শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল বৃদ্ধের ডাকে। তখন শেষ রাত। বৃদ্ধ ডাকলেন, ভায়া, ভায়া হে, এবার উঠে পড়ো, রাত শেষ হয়ে আসছে, অনেক দূরের পথ যেতে হবে তোমাকে। গোলক উঠে পড়ল। তারপর হাত মুখ ধুয়ে যাওয়ার জন্য তৈরি হলো। বৃদ্ধ তখন বললেন, তাহলে ভায়া, যা বললাম মনে আছে তো? এই নামটা যেন কোনো রকমে বাদ না পড়ে। তবে তোমাকে দিয়েও আমি এমনি কাজ করাবো না। তুমি পিণ্ডি দিয়ে ফিরে এলে তোমাকে আমি যা দেব তুমি কল্পনাও করতে পারবে না। কিন্তু ভায়া, একটি কথা, ওই কৃষ্ণকান্ত ভাদুরী যেন বাদ না যায়। গোলক বলল, আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করবো আপনাকে? করো। আমি তো আপনাকে বারবার বলছি কোনো নামই বাদ পড়বে না, তা সত্ত্বেও আপনি বিশেষভাবে এই নামটির ওপর জোর দিচ্ছেন কেন? বৃদ্ধ একটু চুপ করে থেকে বললেন, ওটা আমার নাম। গোলকের চোখ তখন কপালে উঠে গেছে। তার মানে? তাহলে তোমাকে সত্যি কথাই খুলে বলি। এই যে তুমি এখানে এসে যাদের দেখলে, এরা সবাই আমার পরিজন, কিন্তু এরা সবাই মৃত, এমনকি আমিও। কলেরার মড়কে সেবার গ্রাম উজাড় হয়ে যাওয়ায় আমরা সবাই মরে ভূত হয়ে গেছি। কাজেই তোমাকে আমার একান্ত অনুরোধ, তুমি গদাধরের পাদপদ্মে আমাদের নামে একটি করে পিণ্ডি দিয়ে এসো বাবা, তাহলে আমরা সবাই উদ্ধার হয়ে যাব। গোলক তখন ভয় ভয় বলল, আমি তাহলে রওনা হই এবার। চলো,
তোমাকে একটা সোজা রাস্তা দেখিয়ে দিই। এই বলে বৃদ্ধ বাড়ির বাইরে নিয়ে এলেন গোলককে। এসে বললেন, আর হ্যাঁ, ওই যে ওখানে বেলগাছটা দেখছো, ওই বেলগাছের নিচে আমাদের পিতৃপুরুষের 10 ঘড়া সোনার মোহর পোতা আছে। বাড়ি যাওয়ার সময় ওই মোহরগুলো তুমি নিয়ে যেও। তবে একটা কথা, যদি দেখো ওই বেলগাছটা শেকড় শুদ্ধ উপড়ে পড়েছে, তবেই জানবে আমরা উদ্ধার হয়েছি এবং ওই মোহরে তুমি হাত দেবে। নচেত যদি দিনমানে আসো, আমার জন্য সন্ধে পর্যন্ত অপেক্ষা করবে, কেমন? গোলক বললে, আচ্ছা। এই বলে বৃদ্ধের নির্দেশিত পথে সে রওনা হলো। বৃদ্ধ বললেন, এমনিতে গয়া এখান থেকে 7 দিনের পথ, তবে আমার প্রভাবে তুমি এই পথে গেলে কাল সকালেই পৌঁছে যাবে। গোলক সেই পথেই অগ্রসর হলো। যথা নিয়মে গয়ায় গিয়ে নিষ্ঠার সঙ্গে সকলকে পিণ্ডদান করল গোলক। বিশেষ করে বৃদ্ধের অনুরোধে তার পিণ্ডটাই ভালো করে দিল। তারপর মোহরের লোভে আবার এসে উপস্থিত হলো সেই স্থানে। তখন ভর দুপুরবেলা। রাতের অন্ধকারে বৃদ্ধের যে বাড়িটি সে দেখেছিল, সেই বাড়িটি এখন দেখল ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। কিন্তু এ কি, বেলগাছ উপড়ায়নি কেন? তাহলে কি ওরা উদ্ধার হয়নি? যাই হোক, বৃদ্ধের কথা মতো গোলক সন্ধে পর্যন্ত অপেক্ষা করতে লাগলো। সন্ধ্যের পরই বৃদ্ধের আবছা শরীর ফুটে উঠল সেই ভাঙা বাড়ির ভেতর থেকে। বৃদ্ধ বেরিয়ে এসে বললেন, তোমাকে ধন্যবাদ ভায়া, আমার বংশের সবাই উদ্ধার হয়ে গেছে, একমাত্র আমি ছাড়া। গোলক বললে, কেন? আপনার পিণ্ড তো আমি বেশ যত্ন করে খুব ভালোভাবেই দিয়েছি। তা দিয়েছ, তবে কি জানো, আমি অত্যন্ত খুঁতখুঁতে লোক। আমার পিণ্ডিটার উপর একটা চুল পড়েছিল, তাই আমি সেটা খেতে পারিনি। তোমাকে আমার জন্য আর একবার কষ্ট করে যেতে হবে ভায়া। গোলক বলল, বেশ, যাব। বৃদ্ধ বললেন, তাহলে আর দেরি না করে তুমি এখনই চলে যাও। সোজা পথটা তোমাকে আমি বাতলে দিচ্ছি। বৃদ্ধের নির্দেশ মতো পথ ধরে সেই রাত্রেই আবার গয়ায় ফিরে এলো গোলক এবং রাতটা ধর্মশালায় কাটিয়ে পরদিন সকালে আবার বেশ ভালো করে পিণ্ডি দিল বৃদ্ধের নামে। তারপর আবার ফিরে এলো সেই গ্রামে। কিন্তু এ কি, বেলগাছ তো এখনো উপড়ায়নি, যেমনকার গাছ তেমনই আছে। গোলকের মনটা খুব খারাপ হয়ে গেল। তবু সে সন্ধে পর্যন্ত অপেক্ষা করতে লাগলো বৃদ্ধের বাড়িতে। সন্ধে উত্তীর্ণ হতেই বৃদ্ধের আবির্ভাব হলো। একটু যেন কুণ্ঠার সঙ্গে বৃদ্ধ বললেন, না ভায়া, আমি আর উদ্ধার হলাম না। কেন? আবার এবার কি ত্রুটি হলো আমার? না না, এবারে হলো কি, অন্যান্য কিছু ভূত যারা আমার বন্ধু বান্ধবের মতো এবং স্থানান্তরে ছিল, তারা কিভাবে যেন খবর পেয়ে সে হাজির হলো আমার কাছে। তারা কিছুতেই আমাকে ছাড়লো না। সবাই এসে হাতে পায়ে ধরতে লাগলো, বলল আমি উদ্ধার হয়ে গেলে ওরা একেবারে অসহায় হয়ে পড়বে। তাই ওদের মুখ চেয়ে তুমি যখন পিণ্ডি দিচ্ছিলে, আমি তখন মুখে বটপাতা চাপা দিয়ে বসেছিলাম। গোলক তখন বললে, যা, তাহলে? তাহলে আর কি হবে, আমি যেমনকার তেমনই রইলাম। তবে হ্যাঁ, তোমার সঙ্গে বেইমানি করব না। ওই বেল গাছের গোড়ায় 10 ঘড়া মোহর পোতা আছে, ও সবই তুমি নিয়ে যাও। তবে আমার একান্ত ইচ্ছা,
তুমি যদি আমাদের সঙ্গে আমাদের এখানেই থেকে যাও তাহলে বড় ভালো হয় বাবা। গোলক তখন ভয়ে ভয়ে বৃদ্ধের দিকে তাকালো, বললে, তা কি করে সম্ভব? আপনারা তো আর ইহ জগতে নেই, কিন্তু আমি তো জীবন্ত মানুষ, আমি কি করে এখানে থাকতে পারি? তা তো খুব বেশি অসম্ভব কথা নয় বাবা। তুমি যদি ইচ্ছে করো তাহলে আমাদের এখানেই থেকে যেতে পারো। জীবন্ত মানুষের থেকে আমরা কিন্তু তোমায় কোনো অংশেই কম ভালোবাসবো না বাবা। বৃদ্ধের কথা শুনে গোলকের তো ভয়ে প্রাণ ওষ্ঠাগত একেবারে। ও তখন মোহর নেবে না নিজের প্রাণ বাঁচাবে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। একবার ভাবলো দিনের আলোর জন্য অপেক্ষা করবে। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ও বেলগাছের নিচ থেকে মোহরগুলো বার করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। আবার পর মুহূর্তেই ভাবলো দিনের আলো পর্যন্ত অপেক্ষা করতে গেলে তো সারা রাত ওকে এদের সাথে এখানেই থাকতে হবে, তাহলে ও কি আর প্রাণে বাঁচবে? এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে গোলক সামনের রাস্তাটা দিয়ে ছুটতে শুরু করলো। কিন্তু ও ছুটছে ঠিকই, কিন্তু যেখানে দাঁড়িয়েছিল সেখানেই তো দাঁড়িয়ে আছে। ওর পা দুটো পাথরের মতো ভারী হয়ে আছে। অনেক চেষ্টা করেও ওই জায়গার থেকে ও পা দুটোকে সরাতে পারলো না। এক সময় ও বুঝতে পারলো এ বাড়ির ত্রিসীমানা ছেড়ে যাওয়া ওর পক্ষে আর সম্ভব না। শেষমেশ ক্লান্ত শ্রান্ত হয়ে ও মাটিতেই বসে পড়ল। তারপর দাওয়ার দিকে তাকিয়ে দেখলো বৃদ্ধটি ওর দিকেই তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। গল্পটি এখানেই শেষ হলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো আমি এইরকমই আর একটি গল্প নিয়ে। ধন্যবাদ।